আমার জীবনটা ঠিক আমার তাঁবুর দরজার মতোই, সবার সামনে খোলা। আমার কাছে হোম বা আপন নিবাস বলতে কি বোঝায়? এটা এমন একটা জায়গা যেখানে আমি স্বস্তি পাই, আরামে থাকি। আমার কাছে সবচেয়ে জরুরি হলো প্রার্থনা করার জন্য একটা জায়গা থাকা। এমন স্বাচ্ছন্দ্য কোনো রাজপ্রাসাদও দিতে পারে না। আমার কাছে ঘর মানে হলো রোদ আর বৃষ্টি থেকে বাঁচার আশ্রয়। ঘর মানে সুখ, হাসি আর বন্ধুত্ব। হ্যাঁ, আমি ছিলাম এক অভিজাত শহুরে মেয়ে, থাকতাম বিলাসবহুল পেন্ট হাউস অ্যাপার্টমেন্টে। এক মাসে যত জুতা পরা সম্ভব তার চেয়েও বেশি জুতা ছিল আমার। কিন্তু কোথাও যেন ভেতরে ভেতরে এই জীবনটাকে ভণ্ডামি বলে মনে হতো। আমার প্রাক্তন স্বামী মানুষ হিসেবে যতই চমৎকার হোক না কেন, আমার কখনোই মনে হয়নি যে ওই প্রথাগত বিলাসী জীবনযাপন আমার জন্য। আমার মনে হয় সারা জীবনই আমি একটু বেশি বুনো আর মুক্তমনা ছিলাম। আমি এক জাঁকজমকপূর্ণ বাড়িতে থাকতাম, যার কার্বন ফুটপ্রিন্ট বা পরিবেশগত প্রভাব আমার কাছে অনেক বেশি মনে হতো। আমার দম বন্ধ লাগতো, মনে হতো আমি সেই জীবনযাত্রা পাচ্ছি না যা ধারণ করার জন্য আমাকে এই পৃথিবীতে পাঠানো হয়েছে। আমার নাম পূজা রাজীব ভালে এবং আমি ভারতের পুনে থেকে বলছি। গত 15 বছর ধরে আমি আধ্যাত্মিক বাস্তুবিদ্যা এবং পরিবেশ বিষয়ক শিক্ষা নিয়ে কাজ করছি। আমি প্রোটেক্টেরা ইকোলজিক্যাল ফাউন্ডেশন এবং পুনের দ্য ফার্ম বাই প্রোটেক্টেরা এর প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক। এটি পুনে ভারতভিত্তিক একটি নিবন্ধিত অলাভজনক সামাজিক উদ্যোগ। আমরা যাই করি তার মূলে থাকে একটাই প্রশ্ন, যা আমি আমার দল এবং নিজেকে বারবার করি: এটা কিভাবে পরিবেশগত আচরণের পরিবর্তন ঘটাচ্ছে। আমি মানুষকে সচেতন হতে বলেছিলাম, পরিবেশের যত্ন নিতে বলেছিলাম। তাই যখন আমি আলাদা হয়ে গেলাম, আমি নিজেকে বললাম, আমি যদি নিজেই এভাবে জীবনযাপন করি তাহলে টেকসই জীবনের কথা মুখে বলার অধিকার আমার নেই। তাই 2015 সালে আমি এই তাঁবুর কুঁড়ে ঘরে চলে আসি। তাঁবু বেছে নেওয়ার একটা কারণ হলো আমি আর কোনো দেয়াল চাইছি না। আমি এমন কিছু চেয়েছিলাম যা পুনর্ব্যবহারযোগ্য বা নতুন করে কাজে লাগানো যায়। আমি কোনো কার্বন ফুটপ্রিন্ট তৈরি করতে চাইনি। এটা একটা বিলাসিতা। আমার জানালা দিয়ে আসা সূর্যের আলোয় আমার ঘুম ভাঙে, অন্য জানালা দিয়ে আসা চাঁদের আলো গায়ে মেখে আমি ঘুমাই। কোনো রাজপ্রাসাদেও এই বিলাসিতা নেই। আমরা এভাবেই থাকি, ঠিক এই মহাসড়কের নিচে। আমাদের ঘরটা খুব ছোট। এটা একটা ছোট্ট বাসা, যা হাসি, ভালো স্মৃতি আর উষ্ণতায় ভরা। এখানে সবাই একে অপরকে সাহায্য করে এবং সহানুভূতি দেখায়। হ্যাঁ, বাইরের মানুষ আমাদের এই ছোট ঘরের দিকে তাকায় আর ভাবে, বাহ, সত্যি কি এমন জায়গার অস্তিত্ব আছে? আমার নাম তুক্তা। আমার পুরো নাম বুসাবা ফোনিম দাং। আমার বয়স 33 বছর। আমি একজন সাধারণ অফিস কর্মী হিসেবে কাজ করি। আমি ব্যাংককের হুয়াই খোয়াং এলাকায় থাকি।
আমাদের বাড়িটি মূলত বধির মানুষদের নিয়ে গড়ে উঠেছে। যারা বিভিন্ন জায়গা থেকে এসেছেন। কেউ এসেছেন এমন পরিবার থেকে যারা তাদের যত্ন নেয়নি, বা যেখানে তারা অবহেলিত ছিলেন, অথবা যেখানে তাদের প্রতি বোঝাপড়া বা সমর্থন সহযোগিতার ঘাটতি ছিল, সেখানে তারা সুখী ছিল না। তাই তারা এখানে চলে এসেছেন, এমন একটা ঘরের খোঁজে যেখানে হাসি, বন্ধুত্ব আর উষ্ণতা আছে। আমরা সাধারণত কানে শুনতে পাই এমন মানুষদের নেই না, কারণ তাদের থাকার জন্য অন্য অনেক জায়গা আছে। কিন্তু এই দলের মানুষরা, তারা চাইলেই অন্য কোথাও গিয়ে থাকতে পারে না, এবং এর পেছনে অনেক কারণ আছে। যেমন অন্যরা হয়তো তাদের বুঝতে পারে না এই ধরনের বিষয়গুলো, আর অন্য কোথাও থাকলে তারা সেই সুখ শান্তি পায় না যা এখানে পায়। কারণ এখানে আপনি অনেক সাইরেনের শব্দ পাবেন। এখানে প্রায়ই আশেপাশে গাড়ির দুর্ঘটনা ঘটে। আমার ছেলেবেলাটা খুব কষ্টে কেটেছে। নারকেল পাতা দিয়ে বোনা পেড়ার কুড়ে ঘর ছিল আমার বাড়ি। ঘরটা আসলে বসবাসের অযোগ্য ছিল। daun kelapa, rumah-rumah yang sangat tidak layak ditempati. Waktu kecil saya itu kepingin sekali ছোটবেলায় আমার ভীষণ ইচ্ছে ছিল নারকেলের ঝাড়ু দিয়ে মেঝে ঝাড় দেব, dengan sapu hijau karena কিন্তু আমার ঘরের মেঝে ছিল মাটির। lantai beralaskan tanah. Kerinduan saya আমি দেখতাম আমার বন্ধুরা তাদের টাইলস বাঁধানো মেঝে ঝাড়ু দিচ্ছে, dengan তাই আমার ইচ্ছে ছিল আমারও যেন একটা টাইলস বাঁধানো ঘর হয়। kapan ya saya punya rumah dengan berlantaikan keramik itu aja. আমি নিওয়ায়ান সুকীর্তি। আমি একজন বালিনিজ নৃত্যশিল্পী এবং সারি উইসাতা বুদায়া বারং তানাকিলাব ডান্স কোম্পানির ম্যানেজার। ত্রিশের কোঠায় এসে আমার বিয়ে হয় এবং এর পরেই আমি সন্তান সম্ভবা হই। Menikah dengan bapak dan langsung hamil. Di awal pernikahan বিয়ের saya, শুরুর দিকে আমি একটা বাড়ি তৈরি করতে পেরেছিলাম। membangun rumah. Jadi saya membangun rumah itu sesuai dengan হিন্দু Asto ধর্মের রীতি মেনে Kosalo আস্তো কোসালো কোসালি পদ্ধতিতে আমি বাড়িটা বানিয়েছিলাম। sesuai dengan ajaran agama kami yaitu agama Hindu. সেখানে একটা পবিত্র স্থান আছে। উত্তরে একটা ঘর, পশ্চিমে একটা, পূর্বে একটা ঘর এবং দক্ষিণে রান্নাঘর। Dan ada juga dapur di selatan. Rumah itu sangat-sangat berarti bagi saya. ওই বাড়িটা আমার কাছে অনেক কিছু, কারণ ওখানেই আমার সন্তানদের গভীর মমতায় বড় করেছি। Sayang saya. আমার বাবার জন্ম 1956 সালে। জন্মের পর থেকেই তিনি এখানে আছেন। তখন এই জায়গাটা ছিল শুধুই ধানক্ষেত। আমি একমাত্র যে মুখে কথা বলতে পারি এবং যোগাযোগ করতে পারি। আমার বাবা বধির, এবং তিনি দেখতেন অন্যান্য বধির মানুষরাও কিভাবে কষ্টের মধ্যে দিন কাটাচ্ছে। মানুষের সঙ্গে তার সম্পর্ক খুব ভালো ছিল, তাই তিনি অন্যদের ঘর বানিয়ে দিয়ে সহায়তা ও সহযোগিতা করতেন। তখন খালের পেছনের দিকটা ঘরবাড়িতে ঠাসা ছিল। তারপর আমাদের উচ্ছেদ করা হলো। উচ্ছেদের পর আমরা এখানে চলে এলাম।
তাই আমার বাবা ঘর বানিয়েই গেলেন মহাসড়কের নিচে সব জায়গায় তিনি ঘর বানালেন যতক্ষণ না কোভিডের সময়টা এলো। ওটা ছিল এক সত্যিকারের সংকট। করোনা মহামারীর সময় প্রাদুর্ভাব ছিল মারাত্মক এবং আমাদের মনে হলো এই জায়গাটা বড্ড বেশি ঘিঞ্জি। সেগুলো ভেঙে ফেলতে হলো, নইলে আমরা সেখানে থাকতে পারতাম না। তাই বাবা সঙ্গে সঙ্গে ভাবতে শুরু করলেন কিভাবে সবাইকে এখানে রাখা যায়। তিনি চারপাশে তাকালেন এবং যেহেতু তার গায়ে তখনও শক্তি ছিল, খেয়াল করলেন মহাসড়কের নিচের গেটটা ভাঙা। ওটা একটা খোলা বেড়ার মতো ছিল। তখন তার মাথায় বুদ্ধি এলো, আরে চলো ওটাকে কয়েকটা ঘর বানিয়ে ফেলি। তিনি কাঠ আর কিছু ফিউচার বোর্ড খুঁজতে গেলেন, কিন্তু ছাদের জন্য তিনি বললেন আমাদের টিনের চালের দরকার নেই, কারণ আমাদের মাথার উপরের মহাসড়কটাই রোদ বৃষ্টি থেকে আমাদের সুরক্ষিত রাখবে। তো এই হলো আমাদের ঘর, কণ্ঠহীনদের আশ্রয়। আমরা একটা পরিবারের মতো সব সময় একে অন্যকে সাহায্য করি। আমার স্বামী আমাকে বারং ডান্স কোম্পানি পরিচালনায় সহায়তা করতে বললেন। ikut mengelola Barong ini saya sebenarnya berkali-kali menolak আমি কয়েকবার না বলেছিলাম, কারণ আমি ভেবেছিলাম আমি আর্থিক সমস্যাগুলো সামলাতে পারবো না, বিশেষ করে বিশাল ঋণের বোঝা। beban keuangan terutama utang-utang yang sangat tinggi atau sangat besar. Karena untuk menyelamatkan aset-aset keluarga dan juga untuk keberlangsungan dari কিন্তু পারিবারিক সম্পদ বাঁচাতে এবং বারংয়ের ধারাবাহিকতা রক্ষা করতে আমি খুবই ভারী আর অনিচ্ছুক মন নিয়ে বারংয়ে যোগ saya দিলাম। masuk ke Barong ini. কিন্তু এর জন্য আমাকে বাতুবুলানে আমার নিজের বাড়ি ছেড়ে এখানে চলে আসতে হলো। Sebenarnya sih ini bukan rumah tetapi tempat usaha. Jadi এটা আসলে কোনো ঘর নয়, বরং এটা একটা ব্যবসার জায়গা। bukan কারণ untuk এই বাড়িটা keluarga শুধু saya আমার saja, পরিবারের জন্য tetapi নয়, rumah বরং অনেক bagi মানুষের banyak জন্য। orang. যদিও তারা এখানে Meskipun ঘুমায় না, mereka কিন্তু semua এই tidak, বারং স্টুডিও থেকেই তারা tidur জীবিকা di sini. নির্বাহ করে এবং Tetapi জীবন চালায়। Barong ini adalah rumah bagi mereka untuk mendapatkan hasil, untuk kelangsungan hidup mereka. Jadi Barong ini sangat-sangat berarti karena এই বারং di sini খুবই juga অর্থবহ, merupakan কারণ এটি wadah বালির শিল্প untuk ও pengembangan সংস্কৃতিকে উন্নত seni করার dan একটা মাধ্যম budaya হিসেবেও yang কাজ ada di করে। Bali. Untuk bisa saya tinggal আমি di গুদাম sini, ঘরটাকে saya বদলে harus ফেললাম যেন আমরা fungsikan এখানে থাকতে পারি। gudang sebagai tempat penyimpanan peralatan barongnya ataupun peralatan যেখানে বারং tari-tariannya, আর নাচের গয়না saya রাখা হতো সেটাকে আমি থাকার alih-fungsikan জায়গায় রূপান্তর menjadi করলাম। tempat tidur. যদিও এটা আসলে কোনো বাড়ি নয়, তবু আমি এটাকে বাড়িতেই রূপ দিলাম। অন্তত রোদ আর বৃষ্টি থেকে বাঁচার মতো একটা আশ্রয় তো আছে। Jadi bisa berlindung dari hujan dan panasnya terik matahari.
সবাই আমাকে একটা প্রশ্ন করে পরিবর্তনটা কেমন ছিল, আর আমি বলি জিজ্ঞেস করা উচিত ছিল শহরের ওই জীবনে আমি 31 বছর টিকলাম কি করে। কারণ এটাই ছিল আমার কাছে সবচেয়ে বড় ঘরে ফেরা, এবং এখানেই আমি সবচেয়ে বেশি আপন অনুভব করেছি। তো এটা হলো আমার পৈতৃক জমি। সত্যি বলতে এটাই ছিল সবচেয়ে বড় উপহার, কারণ আমাকে কোনো জমির টুকরো ভাড়া নিতে হয়নি বা কিনতে হয়নি। আমি বললাম আমি ওখানে কিছু একটা করব, এভাবেই সব শুরু হলো। আমরা মানুষ আর প্রকৃতির মধ্যে সংযোগ ঘটাতে চাই, তাই চলো কিছু করি। শিশুদের খামারে নিয়ে আসি। শিশুরা আসে এবং তারা নির্দিষ্ট কিছু শিখতে পারে। সেটা হতে পারে পোকামাকড় সম্পর্কে, বা কাদা দিয়ে ছবি আঁকা, অথবা পাতার আকৃতি বানানো, যা কিছুই হোক। তাদের প্রকৃতির সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া দরকার, তাহলেই আমি তাদেরকে প্রকৃতির প্রেমে ফেলতে পারবো, আর যাকে তারা ভালোবাসবে তার ক্ষতি তারা কম করবে। Nature is community, not commodity. Which means the farm is accessible for everybody. and প্রকৃতি হলো একটা সম্প্রদায়, কোনো পণ্য নয়, যার মানে হলো এই খামার সবার জন্য উন্মুক্ত। এটা আমার নয়, এজন্যই আমি বলেছি একমাত্র যে জায়গাটাকে আমি নিজের বলি তা হলো এই তাঁবু। বাকি সব অবকাঠামোই খোলা। সেগুলোর অনেক দিক খোলা, যাতে পোকামাকড় আসা যাওয়া করতে পারে, সরীসৃপরা আসা যাওয়া করতে পারে, পশু পাখিরা আসা যাওয়া করতে পারে, আর মানুষ এখান থেকে অনুপ্রেরণা বা সাহস খুঁজতে পারে। people can seek inspiration or courage or অথবা যা whatever it কিছুই is that তারা they এখান come থেকে seeking পেতে চায়। from this. মানুষের উপস্থিতিতে আমি বিরক্ত হই না। না না, এতে আমার ঘরের অনুভূতিটা নষ্ট হয় না, কারণ আমি এটা পছন্দ I করি। like it. সত্যি বলতে এই বাড়িটা আমার স্বপ্নের বাড়ি নয়, এটা আমার জন্য আদর্শ বাড়িও নয়। আমার মতে একটা বাড়ি খুব জাঁকজমকপূর্ণ হতে হবে এমন নয়, আরামদায়ক হওয়াটাই জরুরি। আর আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো প্রার্থনা করার একটা জায়গা থাকা। Rikala sampun suwe merapian. Nah, keadilan yang makin. Harapan saya ke depannya ভবিষ্যতের প্রতি আমার আশা হলো ini sebagai এটাই হোক titik একটি শুরু। awal kalau misalkan Barong ini sukses dan berhasil, যদি বারং ডান্স কোম্পানি সফল হয় এবং সমস্যা মেটানোর মতো যথেষ্ট উপার্জন করে, semua permasalahan, তবেই আমি আমার স্বপ্নের একটা বাড়ি বানাতে পারবো, nantinya pasti saya যা punya সত্যিই rumah একটা idaman, ঘর হয়ে উঠবে। benar-benar rumah sebagai tempat tinggal. এই জায়গাটাই আমাদের পরিবার และตรงนี้คือบ้าน এবং আমাদের ঘর। এই মুহূর্তে আমি জানি না কিভাবে বোঝাবো। বিষয়টা এমন, ยังไง আমি লড়াই করছি, তাদেরকে এখানে টিকিয়ে রাখার লড়াই। ว่าไงคะกำลังสู้เหมือนกับว่ากำลังสู้ให้พวกเขาอยู่อะ จริงๆอะสูง আমার สุดของ চূড়ান্ত ตุ๊กตา লক্ষ্য হলো ตุ๊กตาอยาก আমাদের ให้ বাড়িতে থাকা ทุกอย่าง এই ทั้ง বধির หมด মানুষগুলোর ใน যেন บ้านของเราเนี่ยค่ะ স্থায়ী চাকরি มี হয়। อาชีพ মাসিক বেতন সহ কানে শুনতে পাওয়া মানুষরা มีสวัสดิการ যেসব সুযোগ সুবিধা পায়, ที่ ওরাও যেন তা คนปกติ পায়। เขาได้รับกัน তাদের যদি কাজ থাকে, আয় থাকে, তবে তাদের জীবনের উন্নতি হবে। কিন্তু যদি কাজ না থাকে, নগদ অর্থ না থাকে, তাহলে তাদের জীবন বদলাবে না। আর আমাকে সবসময় তাদের সাহায্যের জন্য মানুষ খুঁজতে হবে, চিরকাল এভাবেই চলতে থাকবে। কিন্তু একদিন বিশ্বাস করুন, এই সহায়তা হয়তো আর আসবে না। মানুষ হয়তো সহায়তা করতে আসা বন্ধ করে দেবে, যা আগেও হয়েছে।
তাই আমি তাদের বলি, আমি চিরকাল তোমাদের চালাতে পারবো না, কিন্তু আমি তোমাদের ক্যারিয়ার গড়তে সহায়তা করব। কিন্তু সত্যি বলতে আমাদের বাড়ি এখানেই, এটা কখনো সরেনি, এবং মৃত্যুর আগ পর্যন্ত হয়তো আমরা এখানেই থাকবো। প্রতি বর্ষাকালে আমার মনে হয় আমি এসব কেন করছি। সবকিছু ভিজে যায়, চারিদিকে শুধু কাদা আর কাদা। আমার বাথরুম, রান্নাঘর এবং আমার তাঁবু তিনটা আলাদা জায়গায়, তাই মাঝে মাঝে বাথরুমে যাওয়াটা ঝড়ের মধ্যে হাঁটার মতো মনে হয়। আমি এভাবে বাঁচতে পারছি কারণ আমি অন্য জীবনটাও দেখেছি। যদি আমি শুরু থেকেই এভাবে বাঁচতাম, হয়তো আমি এমন জীবন চাইতাম না। আমার মনে আছে বাবা আমাকে জিজ্ঞেস করেছিলেন, তো পূজা, তোর জীবনটা কি এভাবেই কাটবে? তুই শুধু একটা তাঁবুতে থাকবি, সন্তান নিবি না, একটা মেয়ের সঙ্গে সম্পর্ক গড়বি? আমি বলেছিলাম, আমি যে খুশি সেটা কি তোমার কাছে বড় নয়? আমি তো সবচেয়ে বেশি সুখে আছি। এরপর আর কখনো জিজ্ঞাসা করেননি। আমি নিজেকে খুঁজে পেয়েছি আর বুঝেছি আমার শুধু এটাই দরকার। আমি এদের খুঁজে পেয়েছি। গাছপালা, পাখি, পশু, ওরা সবাই এখানে আছে। আমাকে প্রশ্ন করা হয়, খামারে কি তুমি একা অনুভব করো? আমি বলি, না, এমন সময় আসে যখন আমি একাকিত্ব অনুভব করি, কিন্তু আমি কখনো নিজেকে একা ভাবি না। গোটা মহাবিশ্ব আমার সঙ্গে কাজ করে।